হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে আমার ভাসুরে ছিলে বলল, কাকিমা, এটা তোমার জন্য। ও হাসি মুখে বলল। আমি হেসে প্যাকেটটা নিয়ে বললাম, তুই সবসময় আমার এত খেয়াল রাখিস, তাই না? আমার কথায় ওর মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন ও আমাকে কিছু বলতে চায়, কিন্তু দ্বিধায় পড়ে বলতে পারছে না। আমি বললাম, সৌমিত্র, তুমি কি কিছু বলবা আমাকে? তখন সৌমিত্র বলল, কাকিমা, আমি যা বলবো তোমাকে তা এখানে বলা যাবে না। আমি তার কথা একটু ইতস্তত বোধ করলাম। আমি বললাম, কি এমন কথা, এখন বলা যাবে না? তখন ও বলল, কাকিমা, চলো তোমার রুমে চলো, সেখানে গিয়ে বলবো। তারপর বন্ধুরা ও রুমে গিয়েই বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা ধৈর্য ধরে তোমরা পুরো গল্পটি শুনবে। চলো তাহলে কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা দে। আমি কলকাতার একজন মেয়ে। আমার জীবনটা ছিল রঙিন, স্বপ্নময়, যেমনটা হয়তো তোমরাও কল্পনা করো। কলেজের দিনগুলোতে শঙ্খনীলের সঙ্গে আমার প্রেমের শুরু। সেই প্রেমের গল্পটা ছিল যেন একটা রোম্যান্টিক সিনেমার মতো। কলেজ ক্যান্টিনে কফির কাপ হাতে হাসি ঠাট্টা, বৃষ্টির দিনে একসঙ্গে ভিজে রাস্তায় হাঁটা, আর রাত জেগে ফোনে গল্প করা, এসবই ছিল আমাদের ভালোবাসার প্রথম পাথা। শঙ্খনীলের সেই হাসি, তার চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা আমাকে সবসময় পাগল করে দিত। কয়েক বছরের প্রেমের পর আমরা বিয়ে করি। আমাদের ছোট্ট সংসারটা ছিল একটা স্বপ্নের মতো। শঙ্খনীলের কোম্পানির চাকরি, আমার ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের কাজ, আর আমাদের কলকাতার ছোট্ট ফ্ল্যাটে ভালোবাসায় ভরা দিনগুলো। আমরা একসঙ্গে রান্না করতাম, সিনেমা দেখতাম, আর ভবিষ্যতে স্বপ্ন দেখতাম। কিন্তু জীবন তো সবসময় স্বপ্নের মতো থাকে না, তাই না? একদিন শঙ্খনীলের কোম্পানি তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেয়। আমাদের পারিবারিক সচ্ছলতার জন্য এটা ছিল একটা বড় সুযোগ। শঙ্খনীল বিদেশে চলে যায়, আমি থেকে যাই আমাদের এই শহরে, আমাদের বাড়িতে। প্রথম কয়েক মাস ফোন কল, ভিডিও চ্যাটে আমরা একে অপরের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দূরত্বটা যেন মনের মধ্যেও ঢুকে পড়ল। আমি একা আমাদের ফ্ল্যাটে, তবে আমার পাশে ছিল আমার ভাসুরের ছেলে সৌমিত্র। ওর বয়স 21, কলেজে পড়ে, আর আমাকে খুব সম্মান করে। আমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমার সম্পর্ক ভালোই, তবে সৌমিত্রের সঙ্গে আমার একটা আলাদা বন্ধুত্ব গড়ে উঠেছিল। সৌমিত্র প্রায়ই আমাদের বাড়িতে আসতো। আমরা একসঙ্গে চা খেতাম, সিনেমা নিয়ে আলোচনা করতাম। কখনো কখনো ও আমাকে কলেজের মজার গল্প শোনাতো। ওর হাসি, ওর কথাবার্তায় একটা সরলতা ছিল, যেটা আমার একাকিত্বকে অনেকটা হালকা করত। আমি ভাবতাম ও আমার ছোট ভাইয়ের মতো। ওর সঙ্গে সময় কাটানো আমার জন্য একটা সান্ত্বনা ছিল। কিন্তু একদিন হঠাৎ কিছু একটা লক্ষ্য করলাম, যেটা আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগিয়ে দিল। সেই দিন আমি মার্কেটে যাবার জন্য তৈরি হচ্ছিলাম। একটা হালকা নীল শাড়ি পরেছিলাম, চুলে একটা খোপা করেছিলাম। সৌমিত্র আমাদের বাড়িতে এসেছিল। আমাকে দেখে বলল, কাকিমা, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি হেসে বললাম, ধন্যবাদ সৌমিত্র, এই তো একটু মার্কেটে যাচ্ছি। কিন্তু ওর চোখে একটা আলাদা দৃষ্টি ছিল, যেন আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। আমি বিষয়টা তখন গুরুত্ব দিইনি, কিন্তু মনে মনে একটা অস্বস্তি জাগলো। এরপর থেকে আমি লক্ষ্য করলাম, আমি যখনই বাইরে যাই সৌমিত্র যেন আমার দিকে একটু বেশি মনোযোগ দেয়। আমি বাজারে গেলে, কোনো পার্টিতে গেলে, এমনকি আমাদের বাড়ির বারান্দায় দাঁড়ালেও ওর দৃষ্টি আমার উপর থাকত। আমি ভাবতাম, এটা কি আমার মনের ভুল, নাকি সৌমিত্রের কিছু বলার আছে? ওর এই আচরণ আমার কাছে রহস্যময় মনে হলো। আমি ঠিক করলাম এর পিছনের কারণটা আমাকে জানতে হবে। সৌমিত্রের এই দৃষ্টির পিছনে কি লুকিয়ে আছে? ও কি সত্যিই আমার প্রতি কোনো অন্যরকম ভাবনা পোষণ করছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? আমি ঠিক করলাম এই রহস্য আমি উদ্ঘাটন করব। কিন্তু কিভাবে? সরাসরি ওকে জিজ্ঞাসা করব, নাকি আরও কিছু সময় লক্ষ্য করব? আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। আমি শঙ্খনীলের কাছে এই বিষয়ে কিছু বলিনি, কারণ আমি নিশ্চিত ছিলাম না। তবে আমার মনে একটা প্রশ্ন বারবার ঘুরছিল, সৌমিত্র, তুমি আমাকে এভাবে কেন দেখো? এই রহস্যের জট খুলতে আমার আরও সময় লাগবে। আমি ঠিক করলাম আমি সৌমিত্রের ওপর নজর রাখব। ওর প্রতিটি কাজ, ওর কথাবার্তা আমি খুব সাবধানে লক্ষ্য করব, কারণ আমি জানতে চাই ওর এই আচরণের পিছনে আসল উদ্দেশ্য কি। বিষয়টা নিয়ে আমি মনে মনে ভাবতে শুরু করলাম। সৌমিত্রের আচরণ আমার মনে একটা অদ্ভুত অস্থিরতা তৈরি করছিল। আমি যতবার বাইরে যেতাম ততবারই ওর দৃষ্টি আমার পিছু নিত। কখনো মার্কেটে, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডায়,
এমনকি আমাদের পাড়ার ছোট্ট পার্কে হাঁটতে গেলেও ওর উপস্থিতি আমি টের পেতাম। ও কখনো কাছাকাছি থাকতো, কখনো দূর থেকে দেখত, কিন্তু আমার মনে হতো ওর চোখ আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। আমি ভাবতাম, এটা কি সত্যিই আমার মনের ভুল, নাকি সৌমিত্রের কোনো উদ্দেশ্য আছে? একদিন দুপুরে আমি আমার বান্ধবী কৌশানীর সঙ্গে কফি শপে দেখা করতে গিয়েছিলাম। কৌশানী আমার কলেজের বন্ধু, আমাদের মধ্যে সব কথা খোলাখুলি হয়। আমি তাকে সৌমিত্রের কথা বললাম। কৌশানী, আমার ভাসুরের ছেলে সৌমিত্র, সে আমার প্রতি খুব মনোযোগ দিচ্ছে। আমি যেখানেই যাই ও যেন আমাকে ফলো করে। আমার কেমন যেন অস্বস্তি হয়। কৌশানী হেসে বলল, প্রিয়াঙ্কা, তুই বোধহয় বেশি ভাবছিস। ও তো তোর ছোট ভাইয়ের মতো। হয়তো ও শুধু তোর খেয়াল রাখছে, কারণ শঙ্কানীল তো বিদেশে। কৌশানীর কথায় আমি একটু ভাবলাম, হয়তো সত্যিই আমি বেশি ভাবছি, কিন্তু তবুও আমার মনের কোনো একটা সন্দেহ রয়ে গেল। আমি ঠিক করলাম আমি সৌমিত্রের সঙ্গে খোলাখুলি কথা বলবো, কিন্তু সরাসরি প্রশ্ন করলে ও হয়তো অপ্রস্তুত হয়ে পড়বে। তাই আমি একটা পরিকল্পনা করলাম। আমি ওকে আমাদের বাড়িতে ডাকবো আর স্বাভাবিকভাবে কথা বলে ওর মনের কথা বোঝার চেষ্টা করব। পরের দিন সন্ধ্যায় আমি সৌমিত্রকে ফোন করে বললাম, সৌমিত্র, আজ একটু আমাদের নাড়িতে আসিস, আমি একটা নতুন রেসিপি ট্রাই করছি, তুই এসে খেয়ে বল কেমন হয়েছে। ও খুব উৎসাহ নিয়ে বলল, ঠিক আছে কাকিমা, আমি আসছি। সৌমিত্র এলো, আমরা একসঙ্গে রান্নাঘরে বসে গল্প করতে লাগলাম। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, তুই তো আজকাল আমার পিছু পিছু ঘুরিস, কি ব্যাপার বলতো? আমি হাসার চেষ্টা করলাম, যাতে কথাটা হালকা মনে হয়। সৌমিত্র একটু থতমত খেয়ে বলল, আরে কাকিমা, কি বলছো তুমি? আমি তো শুধু তোমার খোঁজ খবর রাখি, তুমি তো একা থাকো, তাই ভাবলাম। ওর কথা শেষ হলো না, ও তাড়াতাড়ি বিষয় পাল্টে বলল, এই রেসিপিটা কি? গন্ধটা তো দারুণ। আমি লক্ষ্য করলাম ও আমার প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেল। এটা আমার সন্দেহ আরও বাড়িয়ে দিল। ও কি কিছু লুকোচ্ছে? এরপর আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম সৌমিত্র শুধু আমাকে ফলো করছে না, ও আমার ফোনের দিকেও নজর রাখে। একদিন আমি ফোনে শঙ্খনীলের সঙ্গে কথা বলছিলাম আর সৌমিত্র পাশের ঘরে বসেছিল। আমি ইচ্ছাকৃতভাবে একটু জোরে জোরে কথা বললাম, যাতে ও শুনতে পায়। আমি বললাম, শঙ্খ, আমি কাল একটা পার্টিতে যাচ্ছি, কৌশানীর বন্ধুদের সঙ্গে। কথা শেষ করার পর আমি দেখলাম সৌমিত্রের মুখে একটা অদ্ভুত ভাব। ও বলল, কাকিমা, তুমি কাল কোথায় যাচ্ছ? আমি হেসে বললাম, কেন, তুইও কি যাবি নাকি? সৌমিত্র হাসল, কিন্তু ওর হাসিতে একটা অস্বস্তি ছিল। আমি ঠিক করলাম আমি কালকের পার্টিতে যাব আর দেখব সৌমিত্র কি করে। আমি জানতে চাই ও কেন আমার প্রতি এত মনোযোগ দিচ্ছে, ওর এই আচরণের পিছনে কি রহস্য লুকিয়ে আছে। আমার মনে হচ্ছিল আমি একটা জটিল ধাঁধার মধ্যে ঢুকে পড়েছি। আমি যতই এগিয়ে যাচ্ছি ততই এই রহস্য আরও জটিল হচ্ছে। পরের দিন আমি পার্টিতে গেলাম। কৌশানীর বন্ধুদের সঙ্গে হাসি গল্পে সময় কাটছিল, কিন্তু আমার মনের এক কোণে ছিল সৌমিত্রের কথা। আমি বারবার জানালার দিকে তাকাচ্ছিলাম, ভাবছিলাম ও কি আজও আমার পিছু নেবে। আর ঠিক তখনই দূরের একটা কোণে আমি একটা পরিচিত মুখ দেখলাম, সৌমিত্র। ও কি আমাকে ফলো করছে? আমার মনে প্রশ্ন জাগল, এবার আমি কি করব? আমি কি ওকে সরাসরি ধরে ফিরব, নাকি আরও কিছু সময় দেখব? এই রহস্যের জট খোলার সময় কি এখনই? পার্টির ভিড়ের মধ্যে সৌমিত্রের মুখটা দেখে আমার মনটা ধক করে উঠল। ও কি সত্যি আমাকে ফলো করছে? আমি কৌশানীর পাশে বসেছিলাম, হাসি গল্প চলছিল, কিন্তু আমার মন ছিল অন্য জায়গায়। আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম সৌমিত্র একটা গাছের আড়ালে দাঁড়িয়ে, যেন আমার দিকে নজর রাখছে। আমার মনে হলো এবার আমাকে কিছু একটা করতেই হবে, কিন্তু সরাসরি ওকে ধরে ফেললে কি ও সত্যি কথা বলবে? আমি ঠিক করলাম আমি ওকে একটু পরীক্ষা করব। আমি কৌশানীকে বললাম, কৌশানী, আমি একটু বাইরে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসি। কৌশানী মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরিস। আমি বেরিয়ে গেলাম, কিন্তু সোজা বাইরে না গিয়ে পার্টি হলের পাশের একটা কোণে দাঁড়ালাম, যেখান থেকে আমি সৌমিত্রকে দেখতে পাবো, কিন্তু ও আমাকে দেখতে পাবে না। আমি দেখলাম আমি বেরোতেই সৌমিত্রও নড়ে উঠল। ও যেন আমার পিছু নিতে তৈরি হলো। আমার সন্দেহ আরও পাকা হলো। আমি ইচ্ছাকৃতভাবে পার্টি হলের পেছনের দিকে হাঁটতে শুরু করলাম। সেখানে একটা ছোট্ট বাগান ছিল, লোকজন কম। আমি জানতাম সৌমিত্র যদি আমাকে ফলো করে তাহলেও এখানে আসবে। আর ঠিক তাই হলো। কয়েক মিনিট পর আমি দেখলাম সৌমিত্র ধীরে ধীরে বাগানের দিকে আসছে। আমি আর লুকিয়ে থাকতে পারলাম না।
আমি সামনে গিয়ে বললাম, সৌমিত্র, তুই এখানে কি করছিস? সৌমিত্র একটু চমকে উঠল। ওর মুখে একটা অপ্রস্তুত হাসি ফুটে উঠল। কাকিমা, আমি তো এমনি এসেছি, তুমি এখানে? ওর কথায় আমি বুঝলাম ও আমাকে ফলো করছিল। আমি শান্ত গলায় বললাম, সৌমিত্র, আমি লক্ষ্য করেছি তুই আমার পিছু পিছু ঘুরছিস। কেন? আমাকে সত্যি কথা বল। আমার গলায় একটা দৃঢ়তা ছিল, যেন ও বুঝতে পারে আমি এবার উত্তর চাই। সৌমিত্র একটু ইতস্তত করে বলল, কাকিমা, তুমি ভুল বুঝছ। আমি শুধু তুমি তো একা থাকো, তাই আমি শুধু দেখছিলাম তুমি ঠিক আছো কিনা। ওর কথায় আমার মনে হলো ও কিছু লুকোচ্ছে। আমি বললাম, ঠিক আছে কিনা দেখার জন্য তুই আমাকে এভাবে ফলো করিস? তুই কি আমার উপর নজর রাখছিস? সৌমিত্র তাড়াতাড়ি বলল, না না কাকিমা, তুমি ভুল বুঝছো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি আরও জানতে চাইলাম, কিন্তু সৌমিত্র কথা ঘুরিয়ে বলল, কাকিমা, তুমি পার্টি এনজয় করো, আমি এখন যাই। ও চলে গেল, কিন্তু আমার মনে প্রশ্ন আরও জটিল হয়ে গেল। ওর কথায় একটা সত্যি আছে, নাকি ও কিছু বলতে চায় না? আমি ঠিক করলাম আমি এবার শঙ্খনীলের সঙ্গে কথা বলবো। হয়তো শঙ্খনীল জানে কিছু যা আমার জানা দরকার। পরের দিন আমি শঙ্খনীলের সঙ্গে ভিডিও কলে কথা বললাম। আমি সৌমিত্রের কথা তুললাম না, কারণ আমি নিশ্চিত ছিলাম না ওর আচরণের পিছনে কি আছে। আমি শুধু বললাম, শঙ্খ, আমি এখানে ঠিক আছি, তবে একটু একা লাগে। সৌমিত্র মাঝে মাঝে এসে আমার খোঁজ নেয়। শঙ্খনীল হেসে বলল, সৌমিত্র ভালো ছেলে, ও তো আমাদের পরিবারেরই, তুই ওর সঙ্গে সময় কাটা। শঙ্খনীলের কথায় আমার মনে হলো ও কিছুই জানে না, নাকি জানে কিন্তু আমাকে বলছে না। আমার মনের দ্বন্দ্ব আরও বাড়ল। আমি ঠিক করলাম আমি সৌমিত্রের উপর আরও নজর রাখব। আমি জানতে চাই ওর এই আচরণের পিছনে আসল কারণ কি। আমি যেন একটা রহস্যের গোলকধান্দায় ঢুকে পড়েছি, আর প্রতিটি পদক্ষেপের নতুন প্রশ্ন জাগছে। সৌমিত্রের দৃষ্টির পিছনে কি লুকিয়ে আছে? এই রহস্য কি আমি উদ্ঘাটন করতে পারব? সৌমিত্রের আচরণ আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। ওর ফলো করা, ওর দৃষ্টি, ওর অস্বস্তিকর হাসি, সবকিছুই আমার মনে একটা ধোঁয়াশা তৈরি করছিল। আমি শঙ্খনীলের সঙ্গে কথা বলেও কোনো স্পষ্ট উত্তর পাইনি। আমার মনে হচ্ছিল এই রহস্যের জট খুলতে হলে আমাকে আরও সতর্ক হতে হবে। আমি ঠিক করলাম আমি সৌমিত্রের সঙ্গে এমনভাবে কথা বলবো যাতে ও নিজে থেকে কিছু বলে ফেলে। একদিন সকালে আমি সৌমিত্রকে ফোন করলাম, সৌমিত্র, আজ বিকেলে আমাদের বাড়িতে আসিস, আমি একটা নতুন সিনেমা দেখব, তুইও থাকিস। আমি জানতাম ও আমার আমন্ত্রণ ফিরিয়ে দেবে না। বিকেলে ও এলো, হাতে একটা চিপসের প্যাকেট নিয়ে। কাকিমা, এটা তোমার জন্য। ও হাসি মুখে বলল। আমি হেসে নিয়ে বললাম, তুই সবসময় আমার খেয়াল রাখিস, তাই না? আমার কথায় ওর মুখে একটা অদ্ভুত ভাব ফুটে উঠল, যেন ও কিছু বলতে চায় কিন্তু বলছে না। আমরা সিনেমা শুরু করলাম, কিন্তু আমার মন ছিল অন্য জায়গায়। সিনেমার একটা দৃশ্যে নায়িকা তার বন্ধুর সঙ্গে রহস্য নিয়ে কথা বলছিল। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, দেখ সৌমিত্র, এই নায়িকাটাও আমার মতো, কেউ তাকে ফলো করছে আর সে বুঝতে পারছে না কেন। আমি ওর দিকে তাকালাম। সৌমিত্রের মুখ শক্ত হয়ে গেল। ও বলল, কাকিমা, তুমি এসব নিয়ে বেশি ভাবছ, আমি তো শুধু তোমার ভালো চাই। আমি আরেকটু চাপ দিলাম, সৌমিত্র, আমি বুঝতে পারছি তুই আমাকে ফলো করিস, তুই কি আমার উপর নজর রাখছিস? তুই কি শঙ্খনীলকে কিছু বলিস? আমার প্রশ্নেও চুপ করে গেল। কয়েক মুহূর্ত পর ও বলল, কাকিমা, তুমি সত্যি ভুল বুঝছ, আমি শুধু তুমি যাদের ঠিক থাকো তাই দেখি। ওর কথায় আমার মনে হলো ও কিছু লুকোচ্ছে। আমি আর জোর করলাম না, কিন্তু আমার সন্দেহ আরও বাড়ল। পরের দিন আমি কৌশানীর সঙ্গে দেখা করলাম। আমি তাকে সব খুলে বললাম, কৌশানী, আমি সৌমিত্রকে সরাসরি জিজ্ঞেস করেছি, কিন্তু ও কিছু বলছে না। আমার মনে হয় ওর পেছনে কোনো বড় কারণ আছে। কৌশানী একটু ভেবে বলল, প্রিয়ঙ্কা, তুই একটা কাজ কর, তুই ইচ্ছাকৃতভাবে কোথাও যা আর দেখ ও কি করে। যদিও তোকে ফলো করে, তাহলে তুই ওকে ধরে ফেল। কৌশানীর পরামর্শ আমার মনে ধরল। আমি ঠিক করলাম আমি একটা ফাঁদ পাতব। আমি সৌমিত্রকে বললাম, আমি কাল একটা আর্ট গ্যালারিতে যাচ্ছি, তুই যাবি? ও তাড়াতাড়ি বলল, না কাকিমা, আমার কলেজের কাজ আছে। কিন্তু আমি জানতাম
ও হয়তো আমাকে ফলো করবে। পরের দিন আমি আর্ট গ্যালারিতে গেলাম। আমি ইচ্ছাকৃতভাবে ভিড়ের মধ্যে হাঁটছিলাম আর চোখ রাখছিলাম পেছনে। আর ঠিক তখনই দূরে একটা কোণে আমি সৌমিত্রকে দেখলাম। ও ছদ্মবেশে নয়, কিন্তু যেন লুকিয়ে আমাকে দেখছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি সৌমিত্রের দিকে এগিয়ে গেলাম। সৌমিত্র, এবার তুই আমাকে বলবি তুই কেন আমাকে ফলো করছিস। আমি আর অপেক্ষা করব না। আমার গলায় রাগ মিশে গিয়েছিল। সৌমিত্র মাথা নিচু করে বলল, কাকিমা, আমি কিছু বলতে পারি না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। ওর কথায় আমার মনে হলো ও কিছু একটা জানে, কিন্তু বলতে চায় না। আমি বললাম, ঠিক আছে, তুই যদি না বলিস আমি শঙ্খনীলের কাছে জানতে চাইব। সৌমিত্রের মুখ পাংশু হয়ে গেল। ও বলল, কাকিমা, তুমি কাকাকে কিছু বলো না, আমি আমি পরে তোমাকে সব বলবো। ওর কথায় আমার মনে হলো এই রহস্যের পেছনে শঙ্খনীলেরও কোনো ভূমিকা আছে। আমি আর কিছু না বলে চলে এলাম, কিন্তু আমার মনে একটা ঝড় বয়ে যাচ্ছিল। সৌমিত্র কি লুকোচ্ছে, আর শঙ্খনীল কি সত্যিই এর পেছনে জড়িত? এই রহস্যের জট কি আমি খুলতে পারবো? সৌমিত্র কথা আমার মনের মধ্যে ঝড় তুলে দিয়েছিল। ওর মুখের সেই পাংশু ভাব, ওর চোখে সেই অস্বস্তি, এসব আমাকে আরও বেশি সন্দেহের মধ্যে ঠেলে দিল। ও কেন আমাকে ফলো করছে? আর শঙ্খনীলের সঙ্গে এর কী সম্পর্ক? আমি ঠিক করলাম এবার আমি শঙ্খনীলের সঙ্গে সরাসরি কথা বলবো। আমার মনে হচ্ছিল এই রহস্যের চাবিকাঠি হয়তো শঙ্খনীলের কাছেই আছে। সেদিন রাতে আমি শঙ্খনীলের সঙ্গে ভিডিও কলে কথা বললাম। আমি ইচ্ছাকৃতভাবে কথা শুরু করলাম হালকা মেজাজে। শঙ্খ, তুই জানিস, সৌমিত্র আমার খুব খেয়াল রাখে, কিন্তু মাঝে মাঝে আমার কেমন যেন অস্বস্তি হয়। ও যেন আমার পিছু পিছু ঘোরে। তুই কি ওকে কিছু বলেছিস? আমার কথার শঙ্খনীর একটু হাসল, কিন্তু তার হাসিতে একটা অদ্ভুত ভাব ছিল। প্রিয়াঙ্কা, তুই বেশি ভাবছিস। সৌমিত্র আমাদের পরিবারের ছেলে, ও তো শুধু তোর খোঁজ খবর রাখছে। শঙ্খনীলার বাধায় আমার সন্দেহ আরও বাড়ল। ও কেন এত হালকাভাবে কথা বলছে? আমি আরেকটু চাপ দিয়ে বললাম, শঙ্খ, তুই কি সৌমিত্রকে আমার উপর নজর রাখতে বলেছিস? আমাকে সত্যি কথা বল। শঙ্খনীল একটু থতমত খেয়ে বলল, দেখ প্রিয়াঙ্কা, আমি শুধু ওকে বলেছিলাম তুই যেন ঠিক থাকিস, তুই তো একা থাকিস, তাই। ওর কথা শেষ হলো না। আমি বুঝলাম ও কিছু লুকোচ্ছে। আমি বললাম, শঙ্খ, আমি সব জানতে চাই, আমাকে পুরো সত্যিটা বল। শঙ্খনীল চুপ করে রইল। কয়েক মুহূর্ত পর ও বলল, ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি তোকে পরে সব বলবো, এখন আমার একটা মিটিং আছে। ও কল কেটে দিল। আমার মনে হলো আমি এবার সত্যের খুব কাছে পৌঁছে গেছি, কিন্তু শঙ্খনীল কেন এড়িয়ে যাচ্ছে? আমি ঠিক করলাম আমি সৌমিত্রের সঙ্গে আরেকবার কথা বলবো। এবার আমি ওকে চাপে ফেলবো। পরের দিন আমি সৌমিত্রকে আমাদের বাড়িতে ডাকলাম। আমি সরাসরি বললাম, সৌমিত্র, আমি শঙ্খনীলের সঙ্গে কথা বলেছি, তুই আমাকে সত্যিটা বল, তুই কেন আমাকে ফলো করছিস? শঙ্খনীল তোকে কি বলেছে? সৌমিত্রার মুখে আবার সে অস্বস্তি ফুটে উঠল। ও বলল, কাকিমা, আমি সত্যি কিছু করিনি, আমি শুধু কাকা আমাকে বলেছিল তোমার খেয়াল রাখতে। আমি বললাম, কি খেয়াল? তুই কি আমার উপর গোয়েন্দাগিরি করছিস? সৌমিত্র মাথা নিচু করে বলল, কাকিমা, আমি কিছু বলতে পারি না, তুমি কাকার সঙ্গে কথা বলো। ওর কথায় আমার রাগ হলো, কিন্তু আমি নিজেকে সামলালাম। আমি বুঝলাম সৌমিত্র শঙ্খনীলের নির্দেশ ছাড়া কিছু বলবে না। আমি ঠিক করলাম আমি এবার শঙ্খনীলকে চাপে ফেলব। কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম। সৌমিত্রার ফোনে একটা মেসেজ এলো, আরও তাড়াতাড়ি ফোনটা লুকিয়ে ফেলল। আমার মনে হলো এই মেসেজের মধ্যেও কিছু আছে। আমি কৌশানীর সঙ্গে আবার দেখা করলাম। আমি তাকে সব বললাম। কৌশানী বলল, প্রিয়াঙ্কা, এটা স্পষ্ট যে শঙ্খনীল আর সৌমিত্র কিছু লুকোচ্ছে। তুই একটা কাজ কর, তুই শঙ্খনীলকে বল তুই সৌমিত্রার ব্যাপারে পুলিশের কাছে যাবি, দেখ তখন ও কি বলে। আমি কৌশানীর পরামর্শে একটু ভয় পেলাম। পুলিশের কথা বলা কি ঠিক হবে? কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি জানতে চাই এই রহস্যের পিছনে কি আছে। সেদিন রাতে আমি শঙ্খনীলকে আবার কল করলাম। আমি বললাম, শঙ্খ, আমি আর অপেক্ষা করতে পারছি না। সৌমিত্র আমাকে ফলো করছে আর তুই কিছু লুকোচ্ছিস। আমি কাল পুলিশের কাছে যাব। আমার কথায় শঙ্খনীলের গলা ভারী হয়ে গেল। ও বলল, প্রিয়াঙ্কা, তুই এমন করিস না, আমি তোকে সব বলছি, কিন্তু এখন নয়, আমি কাল ফিরছি, আমি এসে সব বুঝিয়ে দেব। আমি অবাক হয়ে গেলাম, শঙ্খনীল ফিরছে? এই রহস্য কি এবার খুলবে? শঙ্খনীলের কথা শুনে আমার মনের ঝড় থামেনি, বরং আরও বেড়ে গিয়েছিল। ও ফিরছে? এত তাড়াতাড়ি?
আমার মনে হচ্ছিল এই রহস্যের জট এবার খুলবে, কিন্তু আমার মনে একটা ভয়ও জাগছিল। যদি এর পিছনে কোনো বড় সত্য থাকে যা আমাকে আঘাত করে। আমি সারা রাত ঘুমাতে পারিনি, শুধু ভাবছিলাম সৌমিত্রার আচরণ আর শঙ্খনীলের গোপনীয়তার পিছনে কি আছে। পরের দিন সকালে শঙ্খনীল কেলল। ওকে দেখে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাগলো, ভালোবাসা, রাগ আর বিভ্রান্তি মিশে গিয়েছিল। আমি ওকে সরাসরি বললাম, শঙ্খ, আমাকে এবার সব বলো, সৌমিত্র কেন আমাকে ফলো করছিল, তুই ওকে কি বলেছিস? শঙ্খনীল একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল। প্রিয়াঙ্কা, বস, আমি সব বলছি। শঙ্খনীল শুরু করলো, তুই জানিস আমি বিদেশে গিয়েছিলাম আমাদের ভবিষ্যতের জন্য, কিন্তু আমার মনে সবসময় একটা ভয় ছিল, তুই এখানে একা, আর এই শহরে অনেক কিছু ঘটতে পারে। আমি চাইনি তুই কোনো বিপদে পড়িস। তাই আমি সৌমিত্রকে বলেছিলাম তোর একটু খেয়াল রাখতে। আমি অবাক হয়ে বললাম, খেয়াল রাখতে? তাই বলে আমাকে ফলো করবি, আমার প্রতি পদক্ষেপে নজর রাখবে? শঙ্খনীল মাথা নিচু করে বলল, আমি জানি আমি ভুল করেছি, আমার উচিত ছিল তোকে সব বলা, কিন্তু আমি ভেবেছিলাম তুই হয়তো রাগ করবি। আমি শুধু চেয়েছিলাম তুই নিরাপদ থাকিস। সৌমিত্রকে আমি বলেছিলাম তুই যেন কোনো খারাপ মানুষের সঙ্গে মিশতে না পারিস। ও শুধু আমার কথা রাখছিল। আমার মনে একটা মিশ্র অনুভূতি জাগলো। আমি রাগও করছিলাম, আবার শঙ্খনীলের এই চিন্তার জন্য ভালোবাসাও বাড়ছিল। আমি বললাম, শঙ্খ, তুই আমার উপর ভরসা করিস না? আমি কি এতটাই অসচেতন যে তুই আমার পিছনে গোয়েন্দা লাগাবি? শঙ্খনীল তাড়াতাড়ি বলল, না প্রিয়াঙ্কা, তুই ভুল বুঝছিস, আমি তোকে খুব ভরসা করি, কিন্তু আমি দূরে থাকায় আমার মন শান্ত হচ্ছিল না। আমি শুধু তোকে নিরাপদ রাখতে চেয়েছিলাম। আমি চুপ করে রইলাম। আমার মনে হচ্ছিল আমি সৌমিত্রকে ভুল বুঝেছি। পরে আমি সৌমিত্রকে ডাকলাম। ও এসে মাথা নিচু করে দাঁড়ালো। আমি বললাম, সৌমিত্র, আমি তোকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তোর কোনো খারাপ উদ্দেশ্য আছে, আমাকে মাফ করে দে। সৌমিত্র হেসে বলল, কাকিমা, আমি জানতাম তুমি ভুল বুঝবে, কিন্তু আমি কাকার কথা রাখতে চেয়েছিলাম। তুমি আমার কাছে পরিবারের মতো। ওর কথায় আমার মন হালকা হয়ে গেল। আমি শঙ্খনীলের দিকে তাকিয়ে বললাম, শঙ্খ, তুই যদি আমাকে আগে বলতিস তাহলে এত কিছু হতো না। আমরা একে অপরের ওপর ভরসা করব, ঠিক আছে? শঙ্খনীল আমার হাত ধরে বলল, প্রিয়াঙ্কা, আমি আর কখনো এমন করব না, আমি প্রতিজ্ঞা করছি। আমরা দুজনে হেসে উঠলাম। সৌমিত্রও হাসলো আমাদের সঙ্গে। আমার মনে হচ্ছিল এই রহস্যের জট অবশেষে খুলে গেছে। বন্ধুরা, সব শেষে আমি তোমাদেরকে বলবো, বিশ্বাস আর ভরসা এবং গোপনীয়তা না রেখে প্রিয় মানুষের সাথে খোলাখুলি কথা বলা একটা সম্পর্কের ভিত। কাউকে ভুল বোঝার আগে তার সঙ্গে কথা বলা উচিত। আর পরিবারের মধ্যে যদি ভালোবাসা আর বিশ্বাস থাকে, তাহলে কোনো রহস্যই দীর্ঘদিন টিকতে পারে না। অবশেষে আসল সত্যটা বের হয়ে আসে, যদিও সেটা ভালোও হতে পারে এবং কি মন্দও হতে পারে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।